আজকে আমরা শুরু করতে চলেছি ক্লাস 12-এর কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের সেকেন্ড পার্ট মানে ট্যাক্সেশন। ট্যাক্সেশনে আমরা আজকে পড়ব ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইনসের প্রথম পর্ব। পড়ার আগে আমরা একবার জেনে নিই আমাদের সিলেবাসটা কী কী। এর আন্ডারে আসবে বেসিস অফ চার্জ, মিনিং অফ ক্যাপিটাল অ্যাসেটস, example of assets not treated as capital assets, short term capital assets, long term capital assets and transfer of capital assets। চলো এবার আমরা দেখে নিই এখানকার মার্কস ডিভিশনটা কি আছে। তোমরা যদি লক্ষ্য করো দেখবে এখানে এমসিকিউ এবং এলএকিউ দুটোই রয়েছে, সুতরাং এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। কিন্তু তোমরা যদি গাইডলাইনে যাও তাহলে দেখবে এই চ্যাপ্টার থেকে বড় প্রশ্নের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসবে না। সুতরাং আমরা বলতে পারি মূলত এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের থিওরি বেসড। আমরা শুরু করব বেসিস অফ চার্জ অ্যাজ পার সেকশন 45(1)। এখানে সেকশন কিন্তু ভীষণ রকমের ইম্পর্টেন্ট, কারণ সেকশন দিয়ে কিন্তু এমসিকিউ এর কোশ্চেন হয়। বেসিস অফ চার্জ কি বলছে? এনি প্রফিটস অর গেইনস অ্যারাইজিং ফ্রম দ্য ট্রান্সফার অফ এনি ক্যাপিটাল অ্যাসেট ইজ চার্জেবল টু ট্যাক্স ইন দ্য প্রিভিয়াস ইয়ার ইন হুইচ দ্য ট্রান্সফার টুক প্লেস। Such gains are taxable under the head income from capital gains। আমরা ক্লাস 11-এই জেনেছিলাম প্রিভিয়াস ইয়ার আর অ্যাসেসমেন্ট ইয়ারের মধ্যে ডিফারেন্স কী। প্রিভিয়াস ইয়ার মানে সেই ইয়ারটা যেই ইয়ারে আমাদের কোনো ইনকাম জেনারেট হয়, আর অ্যাসেসমেন্ট ইয়ারে আমরা সেই ইনকামটাকে অ্যাসেসড করি। তার মানে ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফারের ফলে যে প্রফিট বা গেন হবে সেটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে অ্যারাইজ করতে হবে, তাহলেই একমাত্র সেই গেনটা আমাদের ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইনস হেডে আসবে। এবার আমরা দেখে নিই এর বেসিক কন্ডিশনসগুলো কি কি আছে। ফার্স্ট কন্ডিশন, অ্যাসেট মাস্ট বি এ ক্যাপিটাল অ্যাসেট। যেহেতু এখানটা হচ্ছে ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইনস নিয়ে আলোচনা করছি, তাই এখানে কিন্তু যে প্রফিটটা অ্যারাইজ করবে সেটা ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেট হলেই হবে। ক্যাপিটাল অ্যাসেট যদি না হয় তাহলে কিন্তু সেটা ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইনসে আসবে না। নেক্সট, অ্যাসেট মাস্ট বি ট্রান্সফার ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার। এখানে দেখো ভীষণ ইম্পর্টেন্ট টার্ম ট্রান্সফার্ড। কোন এক্সচেঞ্জটাকে আমরা এক্সচেঞ্জ হিসেবে ধরবো, কোনটাকে আমরা ট্রান্সফার্ড হিসেবে ধরবো, সেটা কিন্তু আমাদেরকে প্রেসক্রাইব করা আছে ইনকাম ট্যাক্স অ্যাক্টে। তাই যে ক্ষেত্রে আমাদের ক্যাপিটাল অ্যাসেটটা ট্রান্সফারের লিস্টে পড়বে সেই ক্ষেত্রেই একমাত্র ক্যাপিটাল গেন অ্যারাইজ করবে। Next, capital gain is generated because of transfer. Sometime loss may also be incurred. যেহেতু চ্যাপ্টারের হেডিং ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইনস, তাই আমাদের মনে হতে পারে ইনকাম মানেই ইদার প্রফিট অর গেন। কিন্তু মনে রাখবে ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার করলেই যে সবসময় তোমার প্রফিট হবে তা কিন্তু নয়, তোমার লসও অ্যারাইজ করতে পারে। সেক্ষেত্রে লস যদি ইনকার্ড হয় তাহলেও সেটা কিন্তু ইনকাম ফ্রম ক্যাপিটাল গেনে হেডেই আসবে, কিন্তু তার এফেক্টটা নেগেটিভ হবে। নেক্সট, such gain is not exempt from tax except under section 54, 54B, 54D, 54EC, 54F, G and GA। মানে আমাদের ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইনস হেডে যে ইনকামটা আসবে সেটা আমাদের ট্যাক্সেবল হবে। যদি কিছু স্পেসিফিক কন্ডিশনস ফুলফিলড করে তাহলেই একমাত্র 54 সেকশনে গিয়ে সেগুলো এক্সেমশন পাবে, আর বাকি কোথাও কিন্তু সেগুলোর কোনো এক্সেমশন হবে না। তাহলে চলো এবার আমরা জেনে নিই আমাদের আজকের প্রথম টপিক মানে হোয়াট ইজ ক্যাপিটাল অ্যাসেট। সেকশন 214 ভীষণ ইম্পর্টেন্ট। আমরা দেখি ক্যাপিটাল অ্যাসেট আমরা কাকে বলবো। ক্যাপিটাল অ্যাসেট মিন্স এনি প্রপার্টি অফ এনি কাইন্ড, fixed or circulating, movable or immovable, tangible or intangible, held by an assessee, whether or not connected with his or her business or profession। তাহলে ক্যাপিটাল অ্যাসেট বলতে সাধারণভাবে আমরা অ্যাসেটকেই বুঝবো। অ্যাসেটের নেচার বিভিন্ন হতে পারে, মানে সেটা ফিক্সড, সার্কুলেটিং, মুভেবল, ইমুভেবল, ট্যাঞ্জিবল, ইনট্যাঞ্জিবল, যা হোক
হতেই পারে, কিন্তু সেটা যদি এসএসসি হোল্ড করে তাহলে আমরা সেটাকে ক্যাপিটাল অ্যাসেট বলবো। সেটা এসএসসির বিজনেস বা প্রফেশনের সাথে রিলেটেড হতেও পারে, নাও হতে পারে। এটা কিন্তু এখানে ইরেলিভেন্ট যে সেটা বিজনেস বা প্রফেশনের সাথে রিলেটেড হবে কি না। এবার আমরা দেখে নেব ক্যাপিটাল অ্যাসেটের কিছু এক্সাম্পলস। ফার্স্ট এক্সাম্পল, গুডউইল অফ দ্য বিজনেস পারচেসড অ্যাজ ওয়েল অ্যাজ সেলফ জেনারেটেড। আমরা জানি গুডউইল কাকে বলে, তাও আমি একবার বলে নিচ্ছি। গুডউইল হচ্ছে একটা ইনট্যাঞ্জিবল অ্যাসেট বিজনেসের। যে বিজনেসটা আমরা দীর্ঘদিন ধরে চালাচ্ছি, সেই বিজনেস থেকে যদি আমরা কোনো রেপুটেশন আর্ন করতে পারি তাহলে সেটাকে আমরা বলি সেলফ জেনারেটেড গুডউইল। আর আমি কোনো একটা ব্যবসা কিনছি, সেই ব্যবসার নিজের কোনো গুডউইল অলরেডি আছে, তার জন্য আমি এক্সট্রা কিছু অ্যামাউন্ট পে করছি, তখন সেই গুডউইলটা আমার কোম্পানিতে চলে আসছে, দ্যাট ইজ পারচেসড গুডউইল। পারচেসড গুডউইল ব্যালেন্স শিটে আসে, কিন্তু সেলফ জেনারেটেড গুডউইলের মধ্যে যেহেতু কোনো মনিটারি কনসিডারেশন থাকে না, তাই সেটা আমাদের ব্যালেন্স শিটে শো করে না। তাহলে গুডউইলের নেচার যাই হোক, সেটা কিন্তু আমাদের কাছে অবশ্যই ক্যাপিটাল অ্যাসেট হিসেবেই ট্রিট হবে। নেক্সট, এনি বিজনেস অর্গানাইজেশন রাইট টু পারচেস অফ শেয়ার অফ কোম্পানিজ। কোনো কোম্পানির শেয়ার পারচেস করার যদি আমার কাছে কোনো রাইট থাকে, তাহলে সেই রাইটটা ইটসেলফ কিন্তু একটা ক্যাপিটাল অ্যাসেট হিসেবে ট্রিট হবে। নেক্সট, এনি গোল্ড অর কারেন্সি ইউজড অর হেল্ড ফর দ্য পারপাস অফ পূজা। গোল্ড অর কারেন্সি তো অবশ্যই আমাদের ক্যাপিটাল অ্যাসেট, ইভেন সেটা যদি আমরা পূজা পারপাসেও ইউজ করে থাকি বা পূজা পারপাসে ইউজ করবার জন্যও রেখে থাকি, তাহলেও কিন্তু সেটা আমাদের কাছে ক্যাপিটাল অ্যাসেট বলেই ট্রিট হবে। নেক্সট, রেন্টেড প্রপার্টি অর লিস্ট প্রপার্টি। দ্য কারেন্সি ফরেন কারেন্সি হেল্ড অ্যাজ ক্যাপিটাল রিজার্ভ। এইগুলো স্পেসিফিক পারপাসে ইউজড হলেই কিন্তু সেগুলো আমাদের কাছে ক্যাপিটাল অ্যাসেট বলে ট্রিট হবে। এবার আমরা চলে যাই এমন কিছু অ্যাসেটের এক্সাম্পল নিতে যেগুলো আমাদের কাছে ক্যাপিটাল অ্যাসেট হিসেবে ট্রিট হবে না। দেখে নিই সেগুলো কি কি। স্টক ইন ট্রেড। স্টক ইন ট্রেড বলতে আমরা র মেটেরিয়াল, ওয়ার্ক ইন প্রোগ্রেস সবকটাকেই বোঝাবো, কারণ আমরা জানি স্টক মানে সেটা গুডসের সাথে রিলেটেড, সেটা আমাদের কাছে অ্যাসেট নয়। যেটা আমাদের কাছে অ্যাসেট নয় সেটা কোনোদিনই ক্যাপিটাল অ্যাসেট হতে পারবে না। পার্সোনাল এফেক্টস, এটা নিয়ে আমরা পরে আলোচনা করছি। এগ্রিকালচারাল ল্যান্ড ইন আ রুরাল এরিয়া ইন ইন্ডিয়া, এটাও আমরা পরে আলোচনা করব। A few gold bonds and specific bearer bonds. Gold deposit bond issued under the gold deposit scheme 1999 স্কিম কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ স্কিম চেঞ্জ হয়ে গেলে অ্যাসেটের নেচারও কিন্তু তখন চেঞ্জ হয়ে যাবে। ডিপোজিট সার্টিফিকেটস ইস্যুড আন্ডার দ্য গোল্ড মানিটাইজেশন স্কিম 2015, মানে ডিপোজিট সার্টিফিকেটও যদি স্পেশাল স্কিমে ইস্যু হয়ে থাকে তাহলে সেটা ক্যাপিটাল অ্যাসেট হিসেবে ট্রিট হবে না। এখানে স্কিমগুলো কিন্তু ভালো করে মনে রাখবে। এবার আমরা চলে যাব পার্সোনাল এফেক্টসে। এনি মুভেবল প্রপার্টি ইনক্লুডিং ওয়্যারিং অ্যাপারেল অ্যান্ড ফার্নিচার held for personal use of the owner or for the use of any member of his family dependent upon him is not a capital asset for the purpose of income under the head capital gain. মানে আমার ইমুভেবল প্রপার্টি হলে বেশি ভাবনা চিন্তার দরকার নেই। যে কোনো ইমুভেবল প্রপার্টি কিছু কিছু বাদ দিয়ে সেগুলো সমস্ত কিছুই ক্যাপিটাল অ্যাসেট। কিন্তু যদি মুভেবল প্রপার্টি হয় তখন সেক্ষেত্রে দেখতে হবে সেটা কি এসএসসির পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করা হচ্ছে নাকি হচ্ছে না। যদি সেটা পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করা হয়, যেটা এসএসসি নিজে ব্যবহার করতে পারে বা তার ফ্যামিলির কোনো ডিপেন্ডেন্ট ব্যবহার করতে পারে, তাহলে সেগুলোকে আমরা কিন্তু ক্যাপিটাল অ্যাসেট হিসেবে ট্রিট করব না। এখানে মনে রাখবে ওয়্যারিং অ্যাপারেল অ্যান্ড ফার্নিচারও কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। কিন্তু আবার কিছু কিছু আমাদের অ্যাসেটস রয়েছে যেগুলো এসএসসি বা তার ডিপেন্ডেন্ট যদি পার্সোনাল পারপাসে ইউজ করেও থাকে তবুও সেগুলোকে আমরা ক্যাপিটাল অ্যাসেট বলেই ট্রিট করব। দেখে নিই আমরা সেই লিস্টটা। জুয়েলারি, ড্রয়িংস, পেইন্টিংস, স্কাল্পচার্স অর এনি ওয়ার্ক অফ আর্ট, আর্কিওলজিক্যাল কালেকশনস।
ইভেন এগুলো যদিও মুভেবল, তবুও এগুলো কিন্তু আমাদের ক্ষেত্রে ক্যাপিটাল অ্যাসেট বলেই ট্রিট হবে। সেটা এসএসসি পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করছে না করছে না এটা কিন্তু ইরেলিভেন্ট। এবার আমরা চলে যাব এগ্রিকালচারাল ল্যান্ড ইন আ রুরাল এরিয়া ইন ইন্ডিয়া। সাধারণভাবে আমরা জানি এগ্রিকালচারাল ইনকাম হচ্ছে এক্সেম্পটেড ফ্রম ট্যাক্স, তাই এগ্রিকালচারাল ল্যান্ডকেও আমরা সাধারণত ক্যাপিটাল অ্যাসেট হিসেবে ট্রিট করি না। দেখে নিই আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্ট সেকশন 214 কী বলছে। এগ্রিকালচারাল ল্যান্ড নট সিচুয়েটেড ইন দ্য স্পেসিফাইড এরিয়া, দ্যাট ইজ এগ্রিকালচারাল ল্যান্ড সিচুয়েটেড ইন দ্য স্পেসিফাইড এরিয়া ইজ কল্ড ক্যাপিটাল অ্যাসেট। মানে আমাদের এগ্রিকালচারাল ল্যান্ড থাকলে দেখে নিতে হবে সেটা কি স্পেসিফাইড এরিয়ায় আছে নাকি স্পেসিফাইড এরিয়ার বাইরে আছে। যদি বাইরে থাকে তাহলে সেটা ক্যাপিটাল অ্যাসেট হিসেবে ট্রিট হবে না, যদি স্পেসিফাইড এরিয়ায় থাকে তাহলেই একমাত্র সেটা ক্যাপিটাল অ্যাসেট হিসেবে ট্রিট হবে। কিন্তু কোনটা স্পেসিফাইড এরিয়া সেই সম্পর্কে ইনকাম ট্যাক্সের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে। দেখে নিই ইনকাম ট্যাক্স অ্যাক্ট স্পেসিফাইড এরিয়া বলতে কি বুঝিয়েছে। In any area which is comprised within the jurisdiction of a municipality or cantonment board having a population of 10,000 or more according to the last census, in any area within the distance of 8 kilometers from the limit of such municipality or cantonment board. এই দুটো ক্ষেত্রে আমরা এরিয়াটাকে স্পেসিফাইড এরিয়া ধরব। যদি ল্যান্ড এখানে সিচুয়েটেড হয় তাহলে এগ্রিকালচারাল ল্যান্ড আমাদের ক্যাপিটাল অ্যাসেট হবে, যদি না সিচুয়েটেড হয় তাহলে এগ্রিকালচারাল ল্যান্ড আমাদের ক্যাপিটাল অ্যাসেট হিসেবে ট্রিট হবে না। পরীক্ষার ক্ষেত্রে তোমাদেরকে খেয়াল রাখবে এগ্রিকালচারাল ল্যান্ডের পাশে স্পেসিফাইড কথাটা মেনশন করা আছে নাকি নেই, বা এই যে আমরা পয়েন্টসগুলো আলোচনা করলাম সেই পয়েন্টসের উল্লেখ করা আছে বা নেই সেটা দেখে কিন্তু তোমরা বুঝতে পারবে এগ্রিকালচারাল ল্যান্ড তোমাদের ক্ষেত্রে স্পেসিফাইড হবে না হবে না। এবার আমরা চলে যাব কিছু এক্সাম্পলসে। আমরা বুঝতে চেষ্টা করব এক্সাম্পলসগুলো পড়ে যে অ্যাসেটের নেচার কি, সেটা কি ক্যাপিটাল অ্যাসেট নাকি ক্যাপিটাল অ্যাসেট নয়। ডিবেঞ্চার, ডিবেঞ্চার ক্যাপিটাল অ্যাসেট। কেন ক্যাপিটাল অ্যাসেট? কারণ ডিবেঞ্চার যদিও ইমুভেবল তবুও ডিবেঞ্চার কোনো ডিবেঞ্চার যদিও মুভেবল কিন্তু ডিবেঞ্চার পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করা হয় না, এটা কাইন্ড অফ ইনভেস্টমেন্ট, তাই জন্য এটাকে আমরা ক্যাপিটাল অ্যাসেট হিসেবে ট্রিট করব। নেক্সট, কার্ড ইউজড ইন বিজনেস। কার্ড আমাদের কাছে মুভেবল, কিন্তু এখানে কার্ড দেখো এসএসসির পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করেনি, বিজনেস পারপাসে ইউজ করেছে, তাই জন্য এটাকে আমরা ক্যাপিটাল অ্যাসেট বলবো। গোল্ড ডিপোজিট স্কিম বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আমরা দেখেছিলাম গোল্ড ডিপোজিট স্কিমের কোন কোন ক্ষেত্রে ক্যাপিটাল অ্যাসেট হবে, কোন ক্ষেত্রে ক্যাপিটাল অ্যাসেট হবে না, তার নির্দিষ্ট রুলস আছে। এটা যেহেতু ওই নিয়মের মধ্যে পড়ছে না তাই জন্য এটাকে নন ক্যাপিটাল অ্যাসেট বলবো। ওয়্যারহাউস ইউজড ইন বিজনেস। ওয়্যারহাউস হচ্ছে একটা ইমুভেবল প্রপার্টি, আমরা জানি যে কোনো প্রপার্টি মাত্রই ক্যাপিটাল অ্যাসেট, তাই ওয়্যারহাউস এখানে আমাদের কাছে ক্যাপিটাল অ্যাসেট হিসেবেই ট্রিট হবে। ফরেন স্ট্যাম্প কালেকশন। ফরেন স্ট্যাম্প কালেকশন যদিও এটা মুভেবল এবং পার্সোনাল ইউজেই মানুষ ব্যবহার করে থাকে, কিন্তু আমাদের কোর্টের কোনো কোর্ট কেস হয়েছিল, তার রায় থেকে আমরা জানতে পেরেছি যে ফরেন স্ট্যাম্প কালেকশনকে কিন্তু ক্যাপিটাল অ্যাসেট হিসেবেই ট্রিট করতে হবে। র মেটেরিয়াল ইউজড ফর প্রোডাকশান, এটা আমি আগেই বলেছিলাম, র মেটেরিয়াল মানে স্টক ইন ট্রেড। স্টক ইন ট্রেড মানে সেটা আমাদের গুডসের সাথে রিলেটেড, যেহেতু গুডস কোনো অ্যাসেট নয় তাই জন্য এটাকেও আমরা ক্যাপিটাল অ্যাসেট হিসেবে ট্রিট করতে পারবো না। গোল্ড কয়েন ফর পূজা পারপাস, এটাও আগে আলোচনা করা হয়েছে, এটা ক্যাপিটাল অ্যাসেট হবে। প্রেশার স্টোন স্টার্ডেড ফার্নিচার। প্রেশার স্টোন স্টার্ডেড ফার্নিচার হচ্ছে আমার কাছে ক্যাপিটাল অ্যাসেট। ফার্নিচার ফর পার্সোনাল ইউজ, দেখো আমরা পড়েছিলাম যে ফার্নিচার কিন্তু আমাদের ক্ষেত্রে যেহেতু মুভেবল অ্যাসেটের মধ্যে পড়ছে এবং এটা এসএসসি নিজের পার্সোনাল ইউজের ক্ষেত্রে ব্যবহার করছে, তাই এটাকে আমরা নন ক্যাপিটাল অ্যাসেট হিসেবেই ট্রিট করব। রোড পারমিট, রোড পারমিটও আমাদের কাছে ক্যাপিটাল অ্যাসেট। সেলফ অকুপায়েড হাউস প্রপার্টি। সেলফ অকুপায়েড হাউস প্রপার্টি, হাউস প্রপার্টি আমার কাছে ইমুভেবল অ্যাসেট, তাই সেক্ষেত্রে এটা আমার পার্সোনাল ইউজে ব্যবহার হচ্ছে না ইরেলিভেন্ট, কারণ ইমুভেবল প্রপার্টি মাত্রেই কিন্তু সেটা আমাদের কাছে ক্যাপিটাল অ্যাসেট হবে।
তাই সেলফ অকুপাইড হাউস প্রপার্টি আমাদের কাছে ক্যাপিটাল অ্যাসেট। এবার আমরা চলে যাব ক্যাপিটাল অ্যাসেটের ক্লাসিফিকেশানে। ক্যাপিটাল অ্যাসেট দু রকমের হয়, লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট অ্যান্ড শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট। আমরা জানি লং টার্ম আর শর্ট টার্ম ডিপেন্ড করে তার টেনিওরের উপর। তাহলে দেখে নিই আমাদের টেনিওর রিলেটেড ইনফরমেশান কী আছে। লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট সেকশন 229A। Long term capital asset means a capital asset held by an assessee for more than 36 months immediately preceding the date of its transfer. তাহলে লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট আমরা কাকে বলবো? লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট আমরা সেই সমস্ত ক্যাপিটাল অ্যাসেটকে বলবো যেটা কোনো অ্যাসেসি নিজের কাছে রেখেছিল 36 মান্থসের বেশি। সেই 36 মান্থস আমরা কবে থেকে কাউন্ট করব? ইমিডিয়েটলি প্রিসিডিং দ্য ডেট অফ ট্রান্সফার। যবে ট্রান্সফার হয়েছে তার ঠিক আগের 36 মান্থসের বেশি আছে কি না সেটা আমরা দেখব। কিন্তু মিনিমাম হোল্ডিংয়ের টাইমটা 36 মান্থসের থেকে 12 মান্থসে কনভার্ট হয়ে যাবে কিছু কিছু ক্ষেত্রে। লিস্টটা আমরা দেখে নিই। শেয়ার অর ডিবেঞ্চার্স লিস্টেড ইন ইন্ডিয়ান স্টক এক্সচেঞ্জ ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এটা যদি আনলিস্টেড থাকে তাহলে কিন্তু 12 মান্থসটা আবার বেড়ে 36 মান্থসই হয়ে যাবে। ইউনিটস অফ ইউটিআই অর ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া, মিউচুয়াল ফান্ড স্পেসিফাইড আন্ডার সেকশন 1023D, জিরো কুপন বন্ডস, গভর্নমেন্ট সিকিউরিটিজ। এইগুলোর ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে অ্যাসেসির কাছে এটা মিনিমাম 12 মান্থস ছিল কি না। সেই 12 মান্থসটা কবে? যবে এর ট্রান্সফার হচ্ছে তার ঠিক আগের প্রিভিয়াস ইয়ারে দেখতে, যে যবে এটা ট্রান্সফার হচ্ছে তার ঠিক আগের দিন থেকে এটাকে কাউন্ট করতে হবে। আর অর্থাৎ এক্ষেত্রে এগুলো সমস্ত কিছু কিন্তু 12 মান্থস মিনিমাম হোল্ড করলেই সেটা লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট হিসেবে ট্রিট হবে। কিন্তু এখানে বারবারই বলছি, মনে রাখবে শেয়ার আর ডিবেঞ্চারটা যদি আনলিস্টেড হয়ে যায় ইন্ডিয়ান স্টক এক্সচেঞ্জ মার্কেটে তাহলে কিন্তু এক্ষেত্রে 12 মান্থসটা চেঞ্জ হয়ে আবার 36 মান্থসই হয়ে যাবে। এবার আমরা চলে যাব শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট কি দেখতে, সেকশন 242A। সাধারণভাবে আমরা যেটা লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট নয় তাকেই বলবো শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট। লং টার্ম ক্যাপিটাল অ্যাসেটের ক্ষেত্রে মিনিমাম হোল্ডিং ছিল 36 মান্থস, তাই শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেটসের ম্যাক্সিমাম হোল্ডিং হবে 36 মান্থস। দেখে নি কী বলছে। শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট মিনস এ ক্যাপিটাল অ্যাসেট হেল্ড বাই অ্যান অ্যাসেসি ফর নট মোর দ্যান 36 মান্থস। কবে থেকে সেটা কাউন্ট হবে? জাস্ট ইমিডিয়েটলি প্রিসিডিং দ্য ডেট অফ ইট ট্রান্সফার। যবে আমরা ট্রান্সফার করছি তার ঠিক আগের দিন অবধি। এবার একই রকমভাবে 36 মান্থসটা চেঞ্জ হয়ে যাবে 12 মান্থসে। আর একবার দেখে নিই লিস্টগুলো কী কী। শেয়ার্স অর ডিবেঞ্চার্স লিস্টেড ইন ইন্ডিয়ান স্টক এক্সচেঞ্জ, ইউনিটস অফ ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া অর ইউটিআই, মিউচুয়াল ফান্ড স্পেসিফাইড আন্ডার সেকশন 1023D, জিরো কুপন বন্ডস, গভর্নমেন্ট সিকিউরিটিজ। অর্থাৎ আমরা আগেই যে লিস্টটা পেয়েছি সেই লিস্টটার এই লিস্টটা কিন্তু এক্স্যাক্টলি সেম। খালি মনে রাখবো এই চারটের ক্ষেত্রে আমাদের কিন্তু 36 মান্থস দেখতে হবে না, 12 মান্থস দেখতে হবে। যদি শেয়ার্স আর ডিবেঞ্চার্সটা আনলিস্টেড থাকে ইন্ডিয়ান স্টক এক্সচেঞ্জে তখন কিন্তু সেটা আবার 36 মান্থসে কনভার্ট হয়ে যাবে। এবার আমরা দেখে নেব ডিফারেন্স বিটুইন শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট। মানে আমরা কি কি ভাগে দুটোকে ভাগ করতে পারবো। দেখো তোমাদের রয়েছে বেসিস অফ ডিফারেন্স, মানে কোন বেসিসে আমরা ভাগ করব কাকে, শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট আর লং টার্ম ক্যাপিটাল অ্যাসেটকে। নেচার অফ গেন, বাই সেলিং শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেটস short term capital gain arises, by selling long term capital assets long term capital gain arises। এটা তো আমরা সবাই জানি যে অ্যাসেট যেরকম নেচারের অ্যাসেট আমরা বিক্রি করব সেই গেন আমরা অ্যারাইজ করব। শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট যদি বিক্রি করি তাহলে শর্ট টার্ম ক্যাপিটাল গেন, লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট বিক্রি করে যদি আমরা প্রফিট বা গেন আর্ন করি তাহলে সেক্ষেত্রে সেটা হবে আমাদের লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট। নেক্সট, রেট অফ ট্যাক্স। ইন কেস অফ শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স ইজ ইম্পোজড অ্যাট প্রেসক্রাইব রেট। অর্থাৎ এখানে বলে দেওয়া থাকবে যে কোন রেটে শর্ট টার্ম ক্যাপিটাল গেনে
ট্যাক্স ইম্পোজ করতে হয়, কিন্তু লং টার্ম ক্যাপিটাল গেনে দেখো ইম্পোজের রেটটা বলেই দিয়েছে, দ্যাট ইজ 20%। নেক্সট, সেট অফ লসেস। শর্ট টার্ম ক্যাপিটাল লস ক্যান বি সেট অফ এগেনস্ট শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম ক্যাপিটাল গেন, বাট লং টার্ম ক্যাপিটাল লস ক্যান অনলি বি অ্যাডজাস্টেড এগেনস্ট লং টার্ম ক্যাপিটাল গেন। শর্ট টার্ম ক্যাপিটাল লস হলে সেটা আমরা যে কোনো ক্যাপিটাল গেন দিয়েই অ্যাডজাস্ট করতে পারি, কারণ মনে রাখার সুবিধার জন্য মনে রাখবে, কারণ এ ছোটো। কিন্তু লং টার্ম ক্যাপিটাল লস যেহেতু বড়, সেই জন্য সে শুধু নিজের সাথেই অ্যাডজাস্ট হবে, সে কোনো ছোটোর সাথে অ্যাডজাস্ট হবে না। মানে লং টার্ম ক্যাপিটাল লস শুধুমাত্র লং টার্ম ক্যাপিটাল গেন দিয়েই অ্যাডজাস্ট করা যাবে, শর্ট টার্ম ক্যাপিটাল গেন থাকলেও সেটা কিন্তু এখানে আসবে না। আমরা আজকে এই অবধি পড়লাম, পরের দিন আমরা বোঝার চেষ্টা করব যে কোন কোন অ্যাসেটগুলোর ক্ষেত্রে শর্ট টার্ম হবে, কোন কোন অ্যাসেটগুলো লং টার্ম হবে, বিভিন্ন কেস স্টাডিজ দিয়ে।